দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজি অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। আপনারা দেখছেন বিজি অনুষ্ঠান। আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত এই অনুষ্ঠানে অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, এ সমস্ত বিষয় নিয়ে প্রতি সপ্তাহে রোববারে এই অনুষ্ঠানটি আমরা করে থাকি। আজকে আমরা আমাদের দেশের অর্থনীতিতে একটা চাপ তৈরি হয়েছিল, সর্বশেষ যে গতি প্রকৃতি তৈরি হয়েছে সেটি নিয়ে জানবো। এই জন্যে আমাদের মাঝে স্টুডিওতে আছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাই। একই সাথে আমাদের মাঝে আছেন মাহফুজ কবির, ডক্টর মাহফুজ কবির, উনি আছেন BIISS বিচে, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরু করতে চাই মাহফুজ কবিরকে দিয়ে। আপনি যদি বলেন যে আমাদের অর্থনীতিতে যে চাপটা তৈরি হয়েছিল সেটি মূলত ছিল এক্সটার্নাল সেক্টর থেকে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক বিনিময়ের জায়গা থেকে আমরা চাপে পড়েছিলাম। আমাদের রিজার্ভের উপর চাপ পড়েছিল এবং আমাদের যে এক্সপোর্ট বা রপ্তানি সেটা কমে গেছিল। যদিও আমরা 2-1 মাস গ্রোথ হয়নি, আবার গ্রোথের দ্বারায় ফিরেছি। আমাদের বিদেশ থেকে প্রবাসী ভাই বোনেরা যে টাকা পাঠায় সেখানেও একটা চাপ তৈরি হয়েছিল। সব মিলায়ে একটা চাপ অর্থনীতিতে তৈরি হয়। তো আপনি যদি বলেন যে আমি যদি এক্সটার্নাল সেক্টরটা দেখি তাহলে এখন কি অবস্থায় আছে? হ্যাঁ, এক্সটার্নাল সেক্টর এখন কিন্তু একটু স্ট্যাবিলাইজ লেভেলে চলে এসছে। এর বড় কারণ হলো যে আমরা বেশ লম্বা সময় ধরে কিন্তু এটা রেগুলেটরি ডিউটি সেটাকে মোটামুটি একটা জায়গাতে রেখেছি যে অনেক এটা নিত্য প্রয়োজনীয় নয় এরকম পণ্যের উপরে কিন্তু আমরা নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছি। এটি ছাড়াও 4টি যে জায়গা, একটি হলো যে খাদ্য বা কৃষি পণ্য আমদানি, এবং একই সঙ্গে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস এটি বা চিকিৎসার যে পণ্য, আর পাশাপাশি যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরের জন্য যে সমস্ত র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুডস এবং ক্যাপিটাল মেশিনারি, এই 4টা জায়গাতে আমরা এলসিটা স্বাভাবিক রেখেছি। আর বাকি জায়গাগুলোতে আমরা একটু বেছে বেছে দেখে শুনে বুঝে তখন সেখানে একটু আমদানি রাখছি। তো এই সমস্ত কারণে কিন্তু এই আমদানির যেরকম একটা ঢালাওভাবে হতো আগে, তো গত 2 বছর ধরে কিন্তু সেই জায়গাতে একটা মোটামুটি নিয়ন্ত্রণ বলি আর এক ধরনের রেগুলেশন বলি, সেগুলো কিন্তু আমরা করছি। এই কারণেই যেটা হয়েছে যে আসলে অনেক বছর পরে আমরা কিন্তু এখন ইম্পোর্ট এবং এক্সপোর্টের জায়গাতে মোটামুটি একটা সমান একটা অবস্থায় চলে এসেছি। এবং এই কারণেই কিন্তু আমাদের ওই রকমের যে চাপ এখন এই মুহূর্তে নেই, যে আসলে ডলার কিন্তু কমছে, মানে রিজার্ভ মাঝে মাঝে একটু বেশি হয় একটু কম হয়, যেটা PPM এর হিসাব আমরা দেখলাম যে গতকালকে আসলে $20 বিলিয়ন একটু নিচে নামলো, আবার হয়তো একটু উপরে উঠে যাবে। তবে মোটামুটিভাবে এই নিটটা এরকমই আছে, আর গ্রস যেটি সেটি $25 বিলিয়ন মতো আছে। এই অবস্থাটা কিন্তু আমাদের জন্য অতটা যে খুব মানে ভালো লাগার মতো সেরকম নয়, কিন্তু তারপরেও মোটামুটি সেফ একটা জায়গাতে চলে এসেছি আমরা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা এখন বুঝতে পেরেছি যে আমাদের কোন কোন পণ্য আমদানি করতে হবে, যদিও আসলে অন্য বিভিন্ন জায়গাতে চাপ রয়েছে, তার কারণ অর্থনীতি তো সম্প্রসারিত হয়েছে, অনেক বড় হয়েছে, এখন প্রায় $500 বিলিয়ন মতো যে ইকোনমি, সেই ইকোনমির যে বিভিন্ন রকমের ডিমান্ড সেটি কিন্তু এইভাবে নিয়ন্ত্রণ করে আসলে চালানো সম্ভব নয়। কিন্তু তারপরে যেহেতু পরিস্থিতি বেশ খানিকটা জটিল এবং এই মুহূর্তে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজারও কিন্তু একটা বড় রকমের চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, যে যেহেতু এখানে হামাস ইসরায়েল এবং এরপরে যে ইরান ইসরায়েলের যে সংকট, তো সেটির কারণে ম্যান পাওয়ার এক্সপোর্টের ক্ষেত্রে আমরা কিছুটা হয়তো সামনের দিনগুলিতে সমস্যা দেখতে পাবো। তবে এই মুহূর্তে যেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের বাজার নিয়ে আমাদের কিছুটা শঙ্কা রয়েছে, ওইখানে বিশেষ করে শ্রম বাজার, যেহেতু আমাদের রেমিটেন্সের বড় অংশটাই আসে কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকে। তো সুতরাং সব মিলিয়ে আসলে এই যে এই মুহূর্তে যে অর্থনীতি, সেই অর্থনীতিটা মিশ্র প্রভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সামনে যেহেতু বাজেট রয়েছে এবং একই সঙ্গে একটা বিষয় আমাদের একটু শঙ্কার কারণ, সেটি হলো যে কর কিন্তু সেভাবে আমরা তুলতে পারছি না। আমরা কর নিয়ে পরে আলোচনায় আসবো। আমি বিষয়ত আরও একটি বিষয় আলোচনা করতে চাই, আমাদের এক্সপোর্টটা আসলে কি অবস্থায় সর্বশেষ সেটা আলোচনা করবো। তবে তার আগে প্রফেসর জাহাঙ্গীর আলমের কাছ থেকে শুনে আসতে চাই। আপনি কৃষি নিয়ে অনেক কাজ করেন, অনেক দিন ধরে কাজ করছেন, 21 পদকও পেয়েছেন। আমাদের কৃষি বলা হয় যে আমাদের কৃষি আমাদের অর্থনীতির আসলে শক্তি, যে অর্থনীতিতে যে চাপটা তৈরি হয়েছে সেটা যে আমরা সহজভাবে নিতে পারছি সেটা প্রধানতম কারণ কৃষি। আপনার বিবেচনা কি, বা আপনি এখন কৃষিটা কিভাবে দেখেন প্রোডাকশন হিসেবে যদি দেখতে চাই? ঠিকই বলেছেন যে কৃষির উৎপাদন গত কয়েক বছর ধরে ভালো এবং খুব বড় ধরনের আবহাওয়ার বৈপরীত্য আমরা ফেস করছি না। তো এবছর 2024 সাল, এই বছর কিন্তু আন্তর্জাতিকভাবে কৃষি উৎপাদনের আউটলুকটা খুব ভালো বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে পাকিস্তান, আফগানিস্তানে বন্যা হয়েছে, রাশিয়া, কাজাখস্তানে বন্যা হয়েছে, অপরদিকে ফিলিপিনে এবং বিভিন্ন আর এছাড়াও অন্যান্য দেশে খরা
খরা মাঠ চৌচির হয়ে গেছে। কাজে যে শঙ্কা যে আন্তর্জাতিক ক্ষেত্রে কৃষির উৎপাদন হ্রাস পাবে এবং তাতে করে দ্রব্যমূল্য বাড়বে, বিশেষ করে খাদ্যপণ্য ফুড ইনফ্লেশনটা হয়তো বেড়ে যাবে। তো বাংলাদেশে একটু ব্যতিক্রম এর জন্য যে গত ফসল যেটা ট্রান্সপ্লান্টেড আমন, এই ফসলটা ভালো হয়েছিল এবং এখন যে সামনে বোরো, ধরেন 15 দিন পরেই ব্যাপক হারে বোরো ধান কাটা শুরু হবে, এর ফসলের আউটলুক ভালো, মনে হয় খুব ভালো উৎপাদন হবে। তো এই যদি হয় তাহলে মোটামুটিভাবে খাদ্যের কোনো সংকট আমাদের সামনে আসবে না। আরেকটি বিষয় হলো যে সম্প্রতিকালে আন্তর্জাতিক বাজারে সারের দাম কমেছে এবং সেটা প্রায় 52% গড়ে কমেছে। তো এটার একটা ইতিবাচক প্রভাব বাংলাদেশে, যদিও এখন পর্যন্ত বাংলাদেশে যে সারের দাম গত 2 বছরে প্রায় 52-53% বৃদ্ধি করা হয়েছিল, সেটা এখনো কমানো হয়নি। তবে আমি মনে করি যে এটা 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে যেই পর্যায়ে ছিল সেই পর্যায়ে ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। আরেকটি বিষয় হলো যে আমাদের এই বছরে শুধু চালের উৎপাদন না, আপনার আলুর উৎপাদন, তারপর পেঁয়াজের উৎপাদন, আরও অন্যান্য ফসলের উৎপাদনটা ভালো। তো যাতে করে মনে হচ্ছে যে হয়তো বা 3.5 থেকে 4% প্রবৃদ্ধি আমরা এই বছর অর্জন করতে পারবো, এবং সেটা যদি অর্জন করতে পারি তাহলে অন্তত 6% জিডিপি গ্রোথ রেট আমরা আশা করতে পারি কমপক্ষে। যদিও ধারণা ছিল প্রথমে যখন গত বাজেটে যে 7.5% গ্রোথ রেট অর্জন করা হবে, পরে এটাকে স্ল্যাশ ডাউন করা হলো 6.5%, কিন্তু বিদেশি বিভিন্ন সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক সহ মনে করছে যে 6%-এর কম। ওয়ার্ল্ড ব্যাংক বলছে 5.6% এবং IMF বলছে 5.7%। তো সে যে যাই বলুক, অন্তত 6% পর্যন্ত আমরা হয়তো প্রবৃদ্ধি অর্জন করতে পারি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের ইনফ্লেশন রেট, এটা আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলবো, তবে তার আগে একটু মাহফুজ কবিরের কাছে শুনে আসতে চাই। আমি বলছিলাম যে আমাদের এক্সপোর্টটা একটা চাপের মধ্যে আছে। আমেরিকার মার্কেটে আমাদের একটা বড় শেয়ার, সেখানে একটা চাপে আমরা বেশ আছি এবং দেখা যাচ্ছে যে আমাদের উপরে যারা ছিল তারা হয়তো একটু কমছে, আমাদের অনেক বেশি কমে যাচ্ছে এক্সপোর্টটা। আপনি যদি বলেন যে কি দাঁড়াচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, আসলে ইউএসের মার্কেটটা একটু আনপ্রেডিক্টেবল মার্কেট। যদিও গত অর্থ বছর আমরা ভালো করেছি ওইখানে, কিন্তু এই অর্থ বছরে একটু অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে কিছুটা চাপ তৈরি হয়েছে। এটার রিয়েল যে আসলে প্রেশার, সেইটার চাইতে আমি মনে করি যে অন্য দিক দিয়ে কিছুটা প্রেশার তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে একটা শুনানি হয়েছে, আসলে তাদের যে পুরো যে বাণিজ্য মন্ত্রণালয় তারা দেখতে চাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ যারা আসলে ওই দেশে এক্সপোর্টে ভালো করছে তারা আসলে কী কারণে করছে, যে ওইখানে আসলে প্রতিযোগিতাহীনতার কোনো সমস্যা রয়েছে কিনা, অ্যান্টি কম্পিটিটিভ কোনো একটা প্রসিডিওর বা কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু রেস্ট্রিকটিভ মেজার নেবে, সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ হয়তো আরোপ করতে পারে। শুনানি হওয়ার পরে আসলে ফলাফলটা কী হলো এখন দেখা যায়নি। তো এই সমস্ত বিষয়গুলো তাদের ইম্পোর্টাররা বা তাদের বায়াররা কিন্তু দেখে যে আসলে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আসলে কী কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। তা আমি মনে করি যে এটা সাময়িক, এবং বাংলাদেশের যে এখন ট্রেড প্র্যাকটিস সেটা কিন্তু অনেকটাই ফেয়ার, এবং এখানে যেহেতু এটি ইন্টারন্যাশনাল বায়াররা অনেক সুনামের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছেন, তো সুতরাং এই সমস্যাটা আসলে খুব একটা থাকবে না। এটা একটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে অন্য বাজারগুলোর কথা যদি আমরা দেখি, যে ইউরোপিয়ান ইউনিয়ন, তো সেখানে কিন্তু আমরা এখনও ভালো করছি, এবং এই মুহূর্তে আসলে ডেনিমের আসলে প্রতি 3টার মধ্যে একটাই কিন্তু বাংলাদেশের। এবং এই মুহূর্তে আসলে যদি আমরা ভ্যালুর কথা ধরি তাহলে কিন্তু সেই অর্থে বাংলাদেশের যে এক্সপোর্ট ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে সেটা হচ্ছে এখন বিগেস্ট। এবং সব মিলিয়ে আসলে বাংলাদেশের এখন আরএমজি এক্সপোর্ট হলো সারা পৃথিবীতে আরএমজি এক্সপোর্টের 1/5, এবং সেটা সামনের দিকে যাচ্ছে। কিন্তু একটা বড় সংখ্যার জায়গা সেটা হচ্ছে যে প্রায় 86% মতো আমাদের যে প্রোডাক্ট যেগুলো এক্সপোর্ট করছি সেগুলো কিন্তু আরএনবির প্রোডাক্ট। এবং এর পাশাপাশি অ্যালাইড যদি আমরা ধরি যে আসলে টেক্সটাইল, বিশেষ করে হোম টেক্সটাইল, সেটা যদি আরও 3% মতো হয়, আর অন্যান্য টেক্সটাইল যদি আরও 1-2% মতো হয়, তাহলে প্রায় 90% কিন্তু এই পুরো টেক্সটাইল অ্যান্ড ক্লদিং। এইটা একটা বড় রকমের চিন্তার বিষয় আমাদের জন্য। আমাদের লেদারটা, আমরা যদি বলি যে আমাদের ফার্মাসিউটিক্যালস বা আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট, সেই জায়গায় আমরা খুব ভালো করতে পারছি না। হ্যাঁ, এইখানে একটা বড় চিন্তার বিষয় হচ্ছে কি যে বাংলাদেশ সরকার কিন্তু এই যে
রপ্তানি বহুমুখীকরণে অনেক রকমের পদক্ষেপ নিয়েছে। প্রায় 25 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি বলছি এবং সেখানে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাত রয়েছে। কিন্তু আলটিমেটলি কি হলো, মানে আসলে কিন্তু এই জুটও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না। আমাদের চায়ের যেটা একটা চিন্তা ভাবনা করছিলাম, এখন কিন্তু চা উত্তরাঞ্চলে হচ্ছে। আমরা শুধুমাত্র যে চট্টগ্রাম বা সিলেটে করছি সেখানে নয়, বিভিন্ন জায়গাতে হচ্ছে, কিন্তু তারপরে আমরা সেখানে ভালো করতে পারছি না। চামড়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপ, তারা কিন্তু বাংলাদেশের চামড়াটাকে রিকগনাইজ করছে না। তো এটার কারণে কিন্তু আমরা আসলে চীন বা অন্য কোনো দেশে সেই রকম কিন্তু করতে পারছি না। তো এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে চীন চামড়া নিয়ে আবার তারা প্রসেস করে আবার বাংলাদেশে রপ্তানি করছে। আবার আমাদের জুতা উৎপাদনকারীরা কিন্তু সেটাই ব্যবহার করে তারা আবার যে চামড়াজাত পণ্য সেটা রপ্তানি করছে। তো এই হলো অবস্থা। এর পাশাপাশি আমরা একটু চিন্তা করছিলাম যে আমাদের যে আইসিটি সেক্টর, আমাদের যে আউটসোর্সিং, তো তারা যদি একটু ভালো করতে পারতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেবা রপ্তানি সেখানে কিন্তু একটু ভালো করতে পারতো মনে হয়। তো সেবা রপ্তানির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে গত অর্থ বছরে আমরা খুব একটা ভালো করিনি। তার আগের অর্থ বছরে কিছুটা ভালো ছিল, $9 বিলিয়ন মতো ছিল, এবার প্রায় $7 বিলিয়ন। তো এই হচ্ছে আমাদের টোটাল যে এক্সপোর্ট সিচুয়েশন বা সিনারিও। এখন এক্সপোর্টে যদি আমরা একটু ভালো করতে না পারি, যদি আমরা বৈচিত্র্যকরণ করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আসলে এখন যেরকম আন্তর্জাতিক বাজার বিভিন্ন রকমের আসলে প্রবণতা চলছে, তো সেইখান থেকে এই শকগুলো থেকে আসলে বের হয়ে আসার জন্য একটু বৈচিত্র্য করা, একটু সেবা খাতের যে সমস্ত কন্ট্রিবিউশন সেগুলো একটু বাড়ানো। বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশে তো অনেক ফ্রিল্যান্সার রয়েছেন 6 লক্ষের মতো, এবং তারা কিন্তু ভালো করছেন, সুনামের সাথে ব্যবসা করছেন। তো এর পাশাপাশি আমাদের যে এই আউটসোর্সিংগুলো এবং একই সঙ্গে যে আমাদের আইসিটি এনাবলড যে সার্ভিস, তো সেটা একটু ভালো করতে পারলে আমি মনে করি যে বাংলাদেশ আরও অনেক ভালো করতে পারতো এক্সপোর্ট। আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমাদের কৃষি প্রক্রিয়াজাতকরণ নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা কিছুটা হচ্ছে আগাচ্ছিও, বড় বড় গোষ্ঠীও সেখানে কৃষিতে যাচ্ছে, ব্যবসায়িক গোষ্ঠীগুলো। আমি যদি বলি যে স্কয়ার বলি বা অন্য নয়, এই বেক্সিমকো বা অনেক গ্রুপই এখন যুক্ত হয়েছে, এসিআই থেকে শুরু। আমরা কি ওখানে আগাচ্ছি ওই প্রক্রিয়াতে যেখানে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কিছু করতে পারি? কৃষি প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আমরা আগাচ্ছি এবং বেশিরভাগ বেসরকারি খাতে প্রচুর বিনিয়োগও হচ্ছে, সরকারও সহায়তা করছে, এটা সঠিক। কিন্তু আমাদের এখন এক্সপোর্টের সবচেয়ে বড় উপকরণ হলো আমাদের শাকসবজি ফলমূল, যেটা আমরা বিদেশে রপ্তানি করি। তো এই ক্ষেত্রে এই সাম্প্রতিক বিভিন্ন সমস্যার কারণে আন্তর্জাতিক বাজারে এক্সপোর্টের যে ডিমান্ড সেটা অনেকটা হ্রাস পেয়েছে, যে কারণে অনেকটাই ধীর গতিতে আমাদের এক্সপোর্টস এগ্রিকালচারাল এক্সপোর্টটা কমছে। গত বছর বেশ কমে গিয়েছিল এক্সপোর্ট, হয়তো এই বছর কিছুটা হয়তো বাড়তে পারে। আর এই যে আপনি একটু আগে যে চামড়া রপ্তানির কথা বলেছিলেন, যে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে চামড়া রপ্তানির একটা স্থান আছে, কিন্তু এই যে চামড়াটা খুব ভালো দামে বিক্রি করা যায় যদি আমরা ইউরোপীয় মার্কেটটা ধরতে পারি, কিন্তু ইউরোপীয় মার্কেটটা আমরা ধরতে পারছি না, কারণ ওই যে লেবার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশনটা নাই। এবং সেই সার্টিফিকেশনটা করার জন্য আমাদের সরকার এবং যারা চামড়া শিল্পের সঙ্গে যুক্ত তাদের সবারই উদ্যোগ হওয়া হচ্ছে। 1টা বা 2টা কোম্পানি মাত্র সার্টিফিকেশন পেয়েছে, অন্যগুলো তো পায় নাই। বিভিন্ন দেশের সঙ্গে যে তুলনা করা হয় যে এরা অন্তত মোর দেন 50% কোম্পানি সার্টিফিকেশন আছে, তো বাংলাদেশে নাই, যে কারণে আমাদের খুব সস্তায় চীনে আমাদেরকে চামড়া রপ্তানি করতে হয়। তো এটার একটা সম্ভাবনা আছে যে সামনে হয়তো চামড়া, কিন্তু চামড়ার মোট রপ্তানি কিন্তু খুব কমছে না, বাড়ছে, কিন্তু এটা অনেক বেশি বাড়তে পারত। আমি আপনার কাছে বিশেষত ফিরবো যে আমাদের পশু সম্পদে আমরা অনেক অগ্রগতি করেছি, তো সেক্ষেত্রে চামড়াতে আমাদের অগ্রগতি হওয়ার কথা। আপনি কিছুটা বলেছেন, আরও কিছু। আমি এই অনুষ্ঠানে আমাদের নাসিম মঞ্জুরকে এনেছিলাম, অ্যাপেক্সের উনি সিইও। উনি বলেছিলেন ওনারা অস্ট্রেলিয়া থেকে চামড়া এনে এখান থেকে জুতা তৈরি করে তারপর এক্সপোর্ট করতে হয়। তো সেটা ফিরবো, তবে তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত নেক্সাস টেলিভিশনে বিজি অনুষ্ঠানে আমরা আলোচনা করছি আমাদের দেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে। বিরতির আগে কথা বলছিলেন, আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের সামনে কোরবানি ঈদ বা ঈদুল আজহা, তো ঈদুল আজহাতে আমরা বিপুল পরিমাণ কোরবানি ভালো পশুর চামড়া আমরা পাই। তো এবং দেখা যায় যে আগে ইন্ডিয়ার থেকে গরু আসতো, এখন নানান ধরনের রেস্ট্রিকশন তৈরি হয়েছে।
এখন ভারত থেকে গরু যতটুকু আসে হয়তো কিছু চোরাই পথে, দেশে একটা বড় এই পশু যোগানের জায়গা তৈরি হয়েছে এবং খামারিরা অনেক পশু সাপ্লাই করছে। যদিও একটু দাম বেশি হয়ে যায়, সেটা আর একটা আলোচনা, আমরা ইনফ্লেশনের মধ্যে সেটা করব। কিন্তু এই পশুর চামড়াটা আমরা ব্যবহার করতে পারি না। কেন পারছি না সেটা আপনারা কতটুকু জানেন? দেখেন, চামড়ার আসল কথা হলো যে আমরা কোয়ালিটি চামড়া প্রডিউস করতে পারছি কিনা। এখন কোয়ালিটি চামড়া প্রডিউস করার ক্ষেত্রে আমাদের যে চামড়া প্রক্রিয়াজাত কোম্পানিগুলো আছে এটারও দায় আছে। তো এইখানে আমার মনে হয় যে চামড়া মোটা দাগে আমাদের চামড়া ভালো, কিন্তু বাইরে থেকেও চামড়া আসে, মানে আনতে হয় ভালো, মানে কোয়ালিটি প্রোডাক্টের জন্য হয়তো কোয়ালিটি চামড়ার আরও কিছু দরকার হয়। এবং সব ক্ষেত্রেই আছে যে বাংলাদেশে অনেক কিছুই আমরা এক্সপোর্ট করি, আবার কিছু ইম্পোর্টও করি, সেটা বিভিন্ন রিকোয়ারমেন্ট মেটানোর জন্য আমরা এটা করে থাকি। কিন্তু তার অর্থ এই যে চামড়া শিল্পে আমাদের যথেষ্ট উৎপাদন আছে এবং চামড়া শিল্প বছরের পর বছর আমার যে এক্সপোর্টের যে ইনকাম সেটা কিন্তু বাড়ছে, কমছে না। কাজেই কিন্তু আমার যারা চামড়া প্রডিউস করে, আপনি যে ঈদের কথা বললেন, কোরবানি ঈদ সামনে আসছে, দেখবেন যে চামড়ার দাম অনেক পড়ে যায়। এবং এখানে এবং এই চামড়ার মালিককে, এই চামড়ার মালিক হলো আমাদের যারা গরিব মিসকিন এতিম, কিন্তু তারা তো টাকাটা পায় না। অথচ আপনি বছরের পর বছর দেখেন যে চামড়া আমরা বাইরে যে রপ্তানি করি, যদিও খুব কম দামে রপ্তানি করি চীনে, তারপরেও আমাদের মোটা দাগে আমাদের রপ্তানির আয়টা বাড়ছে। তো এখানে ব্যবসায়ীরা অনেক সময় অনেকভাবেই বলে, এবং তারা কখনোই চামড়ার দামটা নিম্ন পর্যায়ে, মাঠ পর্যায়ে বা গ্রাম পর্যায়ে কখনোই চামড়ার দামটা ভালো পাক এটা করে না, কিন্তু নিজেরা কোথায় কি সমস্যা আছে এটা খুব ভালো করে প্রচার করে। আরেকটা জিনিস হলো যে আমাদের চামড়ার কোয়ালিটি যদি ভালো করতে হয়, আমাদের পশু সম্পদের উন্নয়ন দরকার। তবে পশু সম্পদের উন্নয়ন যথেষ্টই হয়েছে, কিন্তু পার ইউনিট প্রোডাকশন কস্ট খুবই বেশি। পার ইউনিট প্রোডাকশন কস্ট বেশি হওয়ার কারণে আমরা বলা হয় যে আমরা এখন গরুর মাংসের উৎপাদনে স্বয়ংভর হয়ে গেছি, কিংবা তার চেয়েও বেশি। কিন্তু মাংসের দাম এখন আমাদের পার্শ্ববর্তী যে কত দেশ আছে সবগুলোর চেয়েতে বেশি। ইভেন উন্নত দেশ যেগুলো আছে সেগুলোর সঙ্গে যদি তুলনা করেন, বাংলাদেশে মাংসের দাম খুবই বেশি। তো এত বেশি যদি হয় তাহলে সাধারণ মানুষ তো খেতে পারে না, ভোগ চাহিদা বাড়ে না, এবং ভোগ চাহিদা যখন না বাড়ে তখন ডিমান্ড ক্রিয়েট হয় না, এবং ডিমান্ড যদি ক্রিয়েট না হয় তাহলে আমার উৎপাদন বৃদ্ধির যে আকাঙ্ক্ষা, ইনভেস্টমেন্টও বাড়ে না। আমরা যে আলোচনাটা করছিলাম, মানে শুরু করেছিলেন আপনি যে মূল্যস্ফীতি, মাহফুজ কবিরও শুরু করেছিলেন, আমরা যে সেটাতে যাই, অধ্যাপক মাহফুজ কবির, আপনি যদি বলেন, অনেক চেষ্টা চলছে যে আমাদের মানে সাধারণ মানুষ বোঝে মূল্যস্ফীতি দিয়ে অর্থনীতি। তো আমরা দেখি যে গোটা রোজার মাস ধরে মানুষের মধ্যে এক ধরনের গত কয়েক বছর ধরে নানান ধরনের ক্ষোভ বিক্ষোভ, এবং মূল্যস্ফীতি একটা বিরাট চাপের মধ্যে বাংলাদেশ আছে। এখনও 9%-এর উপরে মূল্যস্ফীতি রয়ে গেছে, কমানোই যাচ্ছে না। নানান ধরনের ম্যানেজমেন্ট করার চেষ্টা হয়েছে। বিশেষত একটা চাপ বাংলাদেশ ব্যাংকের উপর ছিল যে তাকে 9.6 সুদের হার সেখানে বেঁধে রাখাতে মূল্যস্ফীতি বাড়ছে। এক টাইট মনিটারি পলিসির দিকে বাংলাদেশ ব্যাংক গেছে, ব্যাংকগুলোতে টাকা শক্ত নেই, তারপরেও মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না। কেন যাচ্ছে না, মানে সেটা কি বলবেন? এটা আমার মনে হয় যে আমি সবসময় বলে এসেছি এটা, যে বাজার ব্যবস্থাপনাটাকে ভালো করতে হবে। মানে আমাদের দেশে সব রকমের পণ্যই মোটামুটি আমাদের যে সাধারণ মানুষের কেনার বা ভোগ করার, বিশেষ করে যে কৃষি পণ্য, খাদ্য পণ্য, সেগুলোর থেকে শুরু করে দেশে বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। মানে অন্তত দেশের মানুষের চাহিদার বেশ বড় একটা অংশ মিটে যাচ্ছে এখান থেকে। তারপরেও কেন এই মূল্যস্ফীতি? এখন উৎপাদন খরচ তো বেড়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে ডিজেল বা অন্যান্য যে সমস্ত জ্বালানি পণ্য, সেগুলার যে প্রাইস রিভিশন সেটা কিন্তু হয়েছে আরও 2 বছর আগে, আর এরপরে কিন্তু কন্টিনিউ করার তেমন কোনো সুযোগ নেই। ওই সময় যে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল
তো এরপরে কিন্তু এত বেশি বাড়ার তেমন কোনো সুযোগ নেই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে বিদ্যুতের দাম যেটি, তো সেটিও কিন্তু কিছু কিছু মানে এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে খুব গ্র্যাজুয়ালি, খুব সামান্য পরিমাণে। কিন্তু যেটা বড় সমস্যা হয়েছে সেটি হলো যে গত বছরের গোড়ায় আসলে ওই যে গ্যাসের দাম প্রায় 2.5 গুণ বেড়ে গেছে। তো এটার কারণে আসলে উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু মূল চাপটা পড়েছে কিন্তু এই যে আরএমজি সেক্টরে, যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর। কিন্তু এটা ছাড়া অন্যান্য খাতে খুব বেশি হয়তো চাপ সৃষ্টি হয়নি। সুতরাং এখন ব্যবসায়ীরা বিভিন্ন সময় অজুহাত দেন যে উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু সেটা বেড়ে গিয়েছিল আরও প্রায় 2 বছর আগে। এখন এটা কেন কন্টিনিউ করছে, এটা একটা বড় প্রশ্ন। এখন আমাদের এই বাজার ব্যবস্থাপনাটা যদি আমরা ভালো করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে যে একটা যেটা আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে রোজার আগে কয়েকটি পণ্যের যে আমদানি সে জায়গাতে শুল্ক কমানো হলো, তো সেটার কারণে হয়তো দাম আরও বেশি বাড়তে পারতো, কিন্তু অতটা পারেনি ওই পণ্যগুলোর ক্ষেত্রে, যার ফলে বাজার কম বেশি স্থিতিশীল ছিল রোজার সময়টাতে, কিন্তু তার আগেই বেড়ে গিয়েছিল। তো ওইটার ধারাটা রয়েছে, কিন্তু মানুষের যে প্রত্যাশা ছিল যে কৃষিপণ্য খাদ্যপণ্য প্রচুর উৎপাদিত হচ্ছে, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে দাদন করে তারা কিন্তু এই উৎপাদনটা করছেন এবং বাম্পার ফলন হচ্ছে, কিন্তু এর সুফল কিন্তু কৃষকেরাও পাচ্ছেন না। তার কারণ কৃষকেরা কম দামে বাজার বিক্রি করছেন ব্যাপারীদের কাছে, আবার তারাই বেশি দামে বাজার থেকে কিনছেন পণ্য। তো এইভাবে হলে তো আসলে হয় না। আমি মনে করি যে বাজার ব্যবস্থাপনার একটা বড় দুর্বলতা রয়েছে। এখন এত চাপাচাপি করে যে একটা টাইট মনিটারি পলিসি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা দিয়ে গত 3 মাসে তো কোনো লাভ হলো না। এখন এপ্রিলও শেষ হয়ে যাচ্ছে, এখনও কিন্তু মূল্যস্ফীতির ক্ষেত্রে তেমন কোনো সুসংবাদ নেই। IMF বারবার চাপ দিচ্ছে, এইবারকার যে বসন্তকালীন সভা সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই টাইট মনিটারি পলিসি যেটা কন্টিনিউ করতে হবে, মূল্যস্ফীতিকে চেপে ধরতে হবে। আর আরেকটা বিষয় বলেছে যে ওই যে এক্সচেঞ্জ রেট, তো সেটা একটু মার্কেট রেটে নিয়ে আসতে হবে। তো এখন এইভাবে করে আদৌ কোনো ভালো ফল আসবে কিনা যদি বাজার ব্যবস্থাপনা ভালো না হয়, তো এটা আমাদের একটু নজর দিতে হবে। তার কারণ ব্যাংকে এই মুহূর্তে লিকুইডিটি অবস্থা খুবই খারাপ, সেখানে টাকা নেই, তার কারণ বন্ড ছাড়ছে, তো বন্ড কিনে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক টাকা নিয়ে যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমরা সেরকম কোনো সুফল পাচ্ছি না। তো সুতরাং আমাদের এই ব্যবস্থাপনার দিকে একটু উন্নয়ন ঘটাতে হবে। আমরা শুনবো বিশেষত আমি যদি আমার একটা ব্যক্তিগত ধারণা যে আমার যদি এক্সচেঞ্জ রেটটা 85 টাকা থেকে বেড়ে 110-15 টাকা হয়, তাহলে ইনফ্লেশনটাকে কতটুকু ম্যানেজ করা যায়। সেটা ধরেন 15 আর 15 30 টাকা, 30% তো আমি দেখি যে ডলারের প্রাইস বেড়ে গেছে। তো তাহলে যে ইম্পোর্ট পণ্যটা আসে সেটাতে 30 টাকা যোগ হয়ে আসে 100 টাকার পণ্যে, এবং তার সাথে সাথে ট্যাক্সটাও বাড়ে। আমি ফিরবো আপনার কাছে, তবে আমি জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাই, কৃষি যদি আমরা সফলভাবে আমাদের ডিমান্ড, আমরা দেখি যে চালে আমরা বলছি যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, হয়তো ভালো মানের কিছু চাল বাইরে থেকে আমদানি করতে হয়, বাকিটা আমাদের গম বা আটাটা কিছুটা লাগে বাইরের, আমাদের চিনিটা লাগে। আমরা যদিও বলছি কৃষিতে আমরা, কিন্তু অনেক জায়গায় আমরা এখনো নির্ভরশীল হয়ে আছি। যেসব পণ্য আমাদের দেশে তৈরি হচ্ছে সেগুলোর দাম বাড়ছে, ফল ফলানি কিংবা শাকসবজি, সেগুলোও কিন্তু বাজারে দাম বাড়ছে। এটার কারণ কি? দেখুন, ইনফ্লেশনের ছোঁয়া অর্থনীতির সব ক্ষেত্রেই লেগেছে। আর কৃষিতে গত 2 বছর বা 3 বছর ধরে ক্রমাগতই উৎপাদন খরচ বাড়ছে, এবং এখন যে ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন বিশেষ করে যেটাকে আমরা বলি, সেখানে কস্ট পুস্ট ইনফ্লেশন, এবং এটা কিছুটা হ্রাস পেতে পারে, কারণ সারা বিশ্বে এখন দ্রব্যমূল্য কিছুটা হ্রাস পেয়েছে। আর বিশেষ করে অন্যান্য আপনার তেলের দাম কিছুটা কমেছিল, কিন্তু সাম্প্রতিক যে অস্থিরতা সে কারণে আবার তেলের দাম বাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের দাম বাংলাদেশে পরপর বেড়েছে। তো এসব যখন বাড়ে তখন সব কিছুর দামই বাড়ে। আর তাছাড়া কৃষি শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে। তো সব কিছু মিলে কৃষকের পার ইউনিট প্রোডাকশন কস্ট খুব বেড়ে যাচ্ছে। আরেকটি জিনিস হলো যে আমরা উৎপাদন কিন্তু করছি, ভালো উৎপাদন করছি, কিন্তু আরও অনেক বেশি উৎপাদন করার সুযোগ আমাদের আছে। তো আমরা যদি আরও অনেক বেশি উৎপাদন বাড়াতে পারি, কম ইনফ্লেশনটাকে দমিয়ে রাখার একটা প্রধান উপায় হলো উৎপাদন বাড়িয়ে দেয়া। উৎপাদন যদি বাড়াতে পারে, তা পার ইউনিট প্রোডাকশন কস্ট কমে যাবে। এটা শুধু কৃষিতে না, শিল্পে, সব জায়গাতে। আরেকটি বিষয় হলো যে একটু আগে যে কথা হচ্ছিল যে আমরা টাইট মনিটরিং পলিসি গ্রহণ করেছি, এটার কিছুটা
পজিটিভ এফেক্ট আছে। যদি না হতো তাহলে হয়তো ইনফ্লেশন রেটটাকে আমরা ওই 9.5% মধ্যে রেখে দেয়া এটা হয়তো সম্ভব হতো না, আরও বেশি বেড়ে যেতে পারত। তো সেই সঙ্গে আমাদের উৎপাদনটা বাড়ানো দরকার প্রচুর পরিমাণে। আরেকটি জিনিস যে আমাদের যদি বিদেশি অর্থ আয়, যেটা আপনার একটু আগে আপনারা এক্সপোর্টের কথা বলেছেন এবং যে রেমিটেন্স আয়, এটা যদি প্রচুর বাড়ানো না যায় তাহলে এই যে ডলারের মূল্য যে বেড়ে যাচ্ছে এটাকে দমানো খুব মুশকিল। কাজেই সেটা যদি হয় এবং সামনে যদি একটা সুদিন আসে, যুদ্ধবিগ্রহ কমে যায়, তখন স্বাভাবিকভাবেই আমাদের এক্সপোর্টও বাড়বে এবং আমাদের রেমিটেন্সও বাড়বে। তখন হয়তো একটা সুবাতাস অর্থনীতিতে আমরা দেখব। তা না হলে যে একটা চাপের মাঝে আছে, এই চাপের মধ্য থেকে উঠে আসা খুব ডিফিকাল্ট হবে। আরেকটি জিনিস হলো যে আমাদের কৃষিতে বড় একটা সমস্যা হলো যে আবহাওয়ার উপরে নির্ভরশীল। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটাই। যতই আপনি নতুন প্রযুক্তি ধারণ করেন, দিন শেষে আবহাওয়াটা যদি খারাপ হয় তাহলে কৃষি প্রোডাকশন ক্ষতিগ্রস্ত। আমরা ফিরবো আপনার কাছে, তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজি অনুষ্ঠান। আমরা আলোচনা করছি আমাদের দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি নিয়ে। আমরা জাহাঙ্গীর আলমের কাছ থেকে শুনছিলাম। আমি আরেকটু বিষয় শুনতে চাই, তবে তার আগে মাহফুজ কবিরের কাছে শুনবো। আপনাকে বলে রেখে যেতে চাই যে আমাদের কৃষি উৎপাদনের পাশাপাশি মৎস্য, এই জায়গায় পশুপালন, এই জায়গায় আমরা অনেক অগ্রগতিটা কিভাবে আছে এবং কি পরিস্থিতিতে আমরা মাছ কিছু এক্সপোর্ট করি, সাদা যে মাছগুলো বলা হয়, সেটা শুনবো। তবে মাহফুজ কবিরের কাছে জানতে চাই, আমি বলেছিলাম যে আমার হিসাবে 30%-এর বেশি ইনফ্লেশন হয়েছে শুধুমাত্র ডলার প্রাইসের কারণে। আপনি শুরুতে বলার চেষ্টা করছিলেন যে ট্যাক্স আদায় নিয়ে, এবং এনবিআরের দুর্বলতার কারণেও আমাদের ইনফ্লেশনটাকে আমাদের মানে বেশি মূল্য দিয়ে বাজার থেকে পণ্য কিনতে হচ্ছে। তারা ডাইরেক্ট ট্যাক্স, এই দুইটাকে মিলায় যদি আপনি বলেন যে ইনফ্লেশন কতটা যোগ করছে ডলার প্রাইস, আর কতটা আমাদের ট্যাক্স, যে পদ্ধতিতে ট্যাক্স আদায় হয়, আমদানি শুল্ক এবং ভ্যাট, সেই জায়গাটা যদি বলেন। হ্যাঁ, এটা সত্য যে আসলে আমাদের ইনফ্লেশনের একটা বড় অংশ আসে কিন্তু এই ডলারের প্রাইস থেকে। মানে 86, 87, 88 টাকা করে আমরা ডলার কিনতাম 2.5 বছর আগে। হ্যাঁ, তো সেটা দেখা যাচ্ছে যে হঠাৎ করেই কিন্তু প্রথমে 95 টাকা হলো, 99 টাকা হলো, এরপরে এখন 110, 111 এরকম মধ্যে, মানে অফিসিয়ালি এটা আছে। আনঅফিসিয়ালি যেটা আমাদের কার মার্কেটে তারও অনেক বেশি, সেটা 119, 120 এরকম আর কি। না, ব্যাংকেই 115 টাকা। হ্যাঁ, তো এইটাই আর কি, যে আমাদের অফিসিয়াল রেটটা এবং সেটাই কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো এটার কারণে খুব স্বাভাবিকভাবে আমদানি পণ্যের দাম বেড়ে গেছে। আর এই মুহূর্তে আসলে দেশের ভিতরে আমরা অনেক পণ্য উৎপাদন করছি, বিশেষ করে খাদ্যপণ্য। তো সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আসলে ইনফ্লেশন সেটা কিন্তু 9%-এর উপরে। তো আমার আসলে প্রশ্নটা সেইখানে যে পণ্যটা আমরা বিদেশ থেকে আমদানি করছি না, হয়তো সার আমদানি করছি, কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলো দেশের ভিতর থেকেই আসছে। তো এখন সেইখানে এত মূল্যস্ফীতি কেন? এবং দেখা যাচ্ছে যে গ্রাম এবং শহরের মধ্যে দামের ব্যবধান এত বেশি যে এটাও একটা বড় রকমের চিন্তার বিষয়, যে আসলে তাহলে মার্কেটিংয়ের অবস্থাটা কি। মানে এই কারণে আমি বাজার ব্যবস্থাপনার কথা বলছি। হ্যাঁ, যেহেতু ডলারের প্রাইস বেড়ে গেছে, তো সুতরাং আমদানি করা পণ্যের দাম এমনিতেই বাড়বে, এটাই স্বাভাবিক। এবং সেটাই হয়েছে আসলে। এই ফুডেরই একটা পার্ট কিন্তু আসলে আমাদের প্রসেস ফুড বা অন্য কোনো ধরনের যে পণ্য, বিশেষ করে যে খাদ্যপণ্যের মধ্যে চিনি রয়েছে একটা বড় অংশ। আমরা আরও কিছু পণ্য আমদানি করি যেটার মধ্যবিত্তরা, উচ্চ মধ্যবিত্তরা তারা ভোগ করে থাকে, মশলা, ডাল, নানান। এমনকি আজকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য আমদানি করছি। হ্যাঁ, এবং তাদের আউটলেটও রয়েছে। আমরা বিভিন্ন দেশ থেকে, অস্ট্রেলিয়া থেকে, অনেক উন্নত দেশ থেকে আমরা পণ্য আমদানি করছি, মানে খাদ্যপণ্য। তো সেটার কারণে কিন্তু এখন এইটা মানে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা হয়তো চড়া, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের একটা বড় রকমের ইম্পোর্ট ডিউটি রয়েছে, ইম্পোর্ট ডিউটিটা হচ্ছে আমাদের হাইস্ট 25% WTO রুল অনুযায়ী, কিন্তু এরপরে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করি, আমাদের ভ্যাট রয়েছে এবং কিছু কিছু জায়গাতে সারচার্জও রয়েছে। তো এই সমস্ত যদি অ্যাড করি তাহলে সেক্ষেত্রে চিনির দাম আমরা কিন্তু ইজিলি 65-70 টাকায় রাখতে পারতাম যদি আমাদের এত ইনডিরেক্ট ট্যাক্স না থাকতো। এই যে পরোক্ষ করটাই কিন্তু আমাদের আসলে এই যে মূল্যস্ফীতির একটা বড় কারণ, যে সমস্ত পণ্য আমরা আমদানি করছি সেগুলোর মধ্যেই এত রকমের যে শুল্ক সেগুলো বসছে,
কর বসছে, মূল্য সংযোজন কর হচ্ছে। তো এই সমস্ত কারণে আমাদের এই সমস্ত জিনিসের দাম আমরা আর কমাতেই পারছি না। এই জায়গাতে আমি মনে করি যে একটু রেশনালাইজেশন যদি করা যেত, যে হয়তো আমরা খুব দ্রুত একটা ডিরেক্ট ট্যাক্সে যেতে পারবো না ওইভাবে, কিন্তু আমাদের যেতে হবে। এবং যেহেতু এলটিসি গ্র্যাজুয়েশন হচ্ছে 2026-এর পরে, এরপরে কিন্তু আমাদের অনেক সুবিধা থাকবে না, এবং আমাদের অনেক জায়গাতে আসলে যে বিশেষ করে যে এক্সটার্নাল সেক্টরে তখন কিন্তু শুল্কের ছাড় দিতে হবে। তো এইটা মাথায় রেখে আমরা যদি এখনই শুরু করে দেই আমাদের এই যে ট্যাক্সের রিফর্ম, তাহলে সেক্ষেত্রে, এবং এই ট্যাক্সের রিফর্মটা কেমন হতে হবে, সেটা আমাদের যে ডিরেক্ট ট্যাক্স, তো সেইটা বাড়াতে হবে, সেটার অংশ। এবং এটা এখনই যদি আমরা শুরু না করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। আর ইনডিরেক্ট ট্যাক্সের একটা বড় সমস্যা হচ্ছে কি, যে এইটা আসলে গরিবদের উপরে বেশি ভার তৈরি করে, ধনীদের উপরে কম ভার তৈরি করে। সুতরাং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে যে গরিবদের বাঁচানো, সমাজের যারা সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে, কম মানুষ রয়েছে, তাদের উপরে কাছ থেকে, বড় লোকদের কাছ থেকে, ধনীকদের কাছে ট্যাক্স আদায় করে গরিবদেরকে সহায়তা দেওয়া, রিডিস্ট্রিবিউশন পলিসি। তো সেইটাই হচ্ছে ট্যাক্সের সবচেয়ে বড় উদ্দেশ্য। তো সেটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না। এখন গরিবের উপরে তুলনামূলকভাবে ভারটা, মানে করের ভারটা বেশি, তার কারণে এখানে ইনডিরেক্ট ট্যাক্সটা বেশি। তো এইভাবে করে আসলে মূল্যস্ফীতিটা আমরা উস্কানি দিচ্ছি। এনবিআর এর দায়িত্ব, এবং এনবিআর কে জবাবদিহির জায়গায় করা যাচ্ছে না কেন? এখন এনবিআর এর কিন্তু কোনো স্ট্র্যাটেজিক আউটলুক নেই, যে তারা অ্যাডহক বেসিসে প্রতি বছরই কিন্তু বিভিন্ন রকমের যে কর বা শুল্কের মধ্যে এদিক ওদিক করে থাকে। এখন এনবিআর এর একটা বড় চাপ থাকে যে বাজেট বাস্তবায়ন করতে হবে। এখন 7.5 লাখ কোটি টাকার যদি একটা বাজেট হয়, তো এত বড় আকারের বাজেট আমরা কিভাবে বাস্তবায়ন করব? এখন সহজ পথে কখনোই কোনো ভালো সামাজিক উদ্দেশ্য পূরণ করা যায় না। তাই আমি মনে করি যে এই জায়গাতে একটু স্ট্র্যাটেজিক রিফর্মের দরকার রয়েছে এনবিআর, যেটা আসলে তারা করছে না। এই কারণেই আসলে আমরা বারবার সেই পরোক্ষ করের উপরে নির্ভর করে থাকছি। আমি আপনার কাছে জানতে চাই, আমি যদিও বলে গেছিলাম যে আমাদের মৎস্য সম্পদ, বিশেষত সাদা মাছে আমরা এক্সপোর্টও করছি কিছু, সেই জায়গা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে যে জিনিসটা মাহফুজ কবিরও বলে গেলেন, এবং আমিও দেখি গ্রামে যে পণ্যটি তৈরি হয় শহরে আসে, সেইটা বাজার ব্যবস্থার কারণে অনেক বেশি দাম দিতে হয়, এই পথে ঘাটেই মূল্য দিতে হয়। কৃষক কিন্তু তার পণ্যের প্রকৃত দামটা পান না। আসলে কি কৃষক কিছু দাম বেশি পাচ্ছেন? আমরা যে ইনফ্লেশনটা দেখছি, হয়তো বা কিছুটা পাচ্ছে, কিন্তু তার উৎপাদন খরচ যদি আপনি তুলনা করেন, সে তুলনায় হয়তো খুব বেশি একটা পায় না। এখন এই যে দামের কথা বললেন, যে কৃষকের বেনিফিট কতটা, বা বাজারের অন্যান্য ইন্টারমিডিয়ারি যারা আছে তাদের অবস্থান কোথায়? যখন ধান কাটা হয় তখন কিন্তু 1 মাসের মধ্যে কৃষক ধান বিক্রি করে দেয়, যেটা সারপ্লাস সেটা বিক্রি করে দেয়। এখন সেটা তো ভেজা ধান থেকে অপেক্ষাকৃত কম দামে কেনে, যেখানে 1200 টাকা মন কেনার কথা, সেখানে হয়তো 800-900 টাকা মনে ভেজা ধান কিনে নেয়। কিন্তু যখন ধানের দাম যখন বাড়ে, তখন কৃষকের কাছে আর ধান থাকে না। তো এটা চলে যায় আমাদের চাতালের মালিক এবং বড় বড় ব্যবসায়ী আড়তদার যারা আছে তাদের কাছে চলে যায়। তো বাজারে যখন দাম বাড়ে তখন বেনিফিট তারা পায়। তখন তারা বলে যে ধানের দাম বেশি, আমরা কেন বেশি দাম নেব না। কিন্তু তখন তো কৃষকের কাছে থাকে না, সব ধান তাদের কাছেই থাকে। তো এখানে বাজার ব্যবস্থার সমস্যা আছে, এবং এই বাজারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। তার কারণ হলো যে সরকার যত বেশি হস্তক্ষেপ করার কথা ছিল তত বেশি হস্তক্ষেপ করতে পারছে না। শুধু মুখের কথা দিয়ে তো বাজার নিয়ন্ত্রণ করা যায় না। আরেকটি বিষয় হলো যে আপনি ঠিকই বলেছেন, মনিটারি পলিসির কথা আপনি শুরুতে বলেছেন, এবং আমরা যদি এই যে আমাদের মোট রেমিটেন্স এবং আমাদের আয়, এক্সপোর্ট আয়, সেটা যদি খুব বেশি করে বাড়াতে না পারি, তাহলে আমাদের যে মূল্য, ডলারের যে মূল্য বৃদ্ধি, এটাকে ঠেকানো কম হবে। তবে একটা ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে আজকে যদি আমার আয়, বিদেশি আয় যখন বেড়ে যাবে, তখন আবার ডলারের দাম নিচে নেমে আসবে। এটা অসম্ভব কিছু না। কিন্তু তার সঙ্গে আপনি ফিসকাল পলিসির কথাও কিছু কিছু বলছেন। দেখেন, আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের কিন্তু প্রচুর আয় বাড়ছে, এবং যে আয়টা বাড়ছে সেটা এক শ্রেণীর ধনী মানুষ যারা, তাদেরই আয়টা বাড়ছে। নিম্ন আয়ের মানুষ যারা, তাদের আয় আয়টাকে খেয়ে ফেলছে। আমরা এইটা খেয়ে ফেলছে। এবং আমরা যে এই বিভিন্ন কেনাকাটা যে করি, কেনাকাটার মধ্যে ভ্যাট ট্যাক্স যেটা দিই,
এটাতে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, যে কথা আমরা ফিরবো আপনার কাছে, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজয়ক অনুষ্ঠান। আমরা আলোচনা করছি দেশের অর্থনৈতিক গতি প্রকৃতি নিয়ে। বিরতির আগে আপনার সঙ্গে কথা বলছিলাম এবং আসলে যে প্রশ্নে আলোচনা করতে চেয়েছিলাম অন্য প্রশ্নে চলে গিয়েছিলাম। আমাদের বিশেষত মৎস্য খাতে আমরা বেশ অগ্রগতি হয়েছে এবং বিশেষত সাদা মাছ যেটা বলা হয় সেটাতে আমরা কিছু এক্সপোর্টও করছি। এটার সম্ভাবনা কেমন দেখেন, বা এটা থেকে আমরা কি অগ্রগতি পেতে পারি? দেখুন, মাছের ক্ষেত্রে আমাদের যে সাম্প্রতিক কালের যে প্রবৃদ্ধি, এটা খুবই চমৎকৃত। প্রায় 6% হারে আমরা মাছের উৎপাদনে প্রবৃদ্ধি অর্জন করছি এবং আমাদের যে এক্সপোর্ট, মাছ থেকে যে এক্সপোর্ট, এটা প্রতি বছরই বাড়ছে, কিন্তু অন্যান্য খাতে যে প্রবৃদ্ধি সে তুলনায় হয়তো তত বেশি না, প্রবৃদ্ধিটা তত বেশি না। তার অনেকগুলো কারণ আছে। কোনো সময় বিদেশে আমাদের আমরা যেই এক্সপোর্ট করি মাছ, সেটার হয়তো চাহিদা খুব বেশি বাড়ে, কখনো চাহিদা কমেও যায়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। বাট এরপরেও আমরা প্রায় 2-2.5% মাছ থেকে আমাদের টোটাল এক্সপোর্ট আর্নিংয়ের একটা অংশ আসে। কোনো সময় মাছের থেকে যে এক্সপোর্ট আর্নিং আসে এটা দ্বিতীয় নম্বরে থাকে। কোনো সময় আমাদের কৃষি আয় অন্যান্য যেটা সেটা থাকে দ্বিতীয় নম্বরে। তো মাছের একটা যথেষ্ট ভালো একটা অবস্থান আছে এবং মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে আমাদের এক্সপোর্ট বাড়বে বা বাড়ছে এটাই ঠিক, কিন্তু কোনো সময় হয়তো সব বছর হয়তো একই রকম থাকে না। আর পশু সম্পদ ক্ষেত্রে আমাদের উৎপাদন বাড়ছে এবং বিশেষ করে আমাদের মাংসের উৎপাদনের ক্ষেত্রে, যেটা একটু আগেই বলছিলাম, সেটার উৎপাদন প্রচুর বেড়েছে এবং দুধের উৎপাদনও কিন্তু প্রচুর বেড়েছে, ডিমের উৎপাদন বেড়েছে। ডিম এবং মাংসের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই, কিন্তু দুধের ক্ষেত্রে প্রায় 25-30% ঘাটতি এখনও আমাদের রয়ে গেছে। কিন্তু আমাদের উৎপাদন বৃদ্ধির হার খুবই ভালো, 14-15% হারে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যেটা বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে ওই যে কথাটা আমি বলছিলাম, পার ইউনিট উৎপাদন খরচ বেশি। উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে দুধের যদি আপনি তুলনা করেন উন্নত বিশ্বের নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া, এর সঙ্গে যদি বাংলাদেশের দুধের পার ইউনিট প্রোডাকশন দেখেন, প্রোডাকশন কস্ট বেশি এবং এখানে দামও বেশি। তার যে কারণে আমরা অনেক সময় গুঁড়া দুধের উপরে আমরা অনেক সময় নির্ভর করি। কাজে আমাদের প্রোডাকশন কস্ট কমিয়ে আনতে হবে। প্রোডাকশন কস্ট কমানোর একমাত্র উপায় হলো যে আপনাকে উৎপাদন বাড়াতে হবে। এবং উৎপাদন, আমাদের যে পার ইউনিট উৎপাদন, মাংসের কথা বলুন, মাছের কথা বলুন, সবগুলোই আমরা অনেক পিছিয়ে আছি। আমাদেরকে আরও নতুন প্রযুক্তি ধারণ করতে হবে এবং সেটা যদি করতে পারি তাহলে আমাদের উৎপাদন বাড়বে। কিন্তু এই ক্ষেত্রে কন্ডিশন হলো যে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। আমরা সেই আলোচনায় ফিরবো। বিশেষ করে মাহফুজ কবিরের কাছে শুনে আসতে চাই, উনি যে বিনিয়োগ বাড়ার কথা বলছেন, বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে যেটা আমরা দেখি যে এখনকার যে টাইট মনিটারি পলিসি, যেটাকে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল ব্যাংক, সেটা তো একটা বিনিয়োগ মন্দা পরিস্থিতি তৈরি করবে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা সত্যি যে আসলে আমাদের এই মুহূর্তে প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটা জিডিপির 26% মতো আর কি, সেটা হয়তো আর কিছুটা কমে যাবে। যদিও আমাদের একটু আশা ছিল যে হয়তো এই সময়ের ভিতরে, বিশেষ করে যে 2024-25 অর্থ বছরের মধ্যে আমরা হয়তো 30% বেশি করতে পারতাম আমাদের এই 85 প্ল্যান অনুযায়ী। কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তী সময়ে যে এখনকার যে পরিস্থিতি আর কি, যে পুরো পৃথিবী জুড়ে যে একটা অর্থনৈতিক একটা স্থিতাবস্থা চলছে, মানে আমি বলবো যে এক ধরনের স্ট্যাগনেশন, তো এটার কারণে বাংলাদেশের ভিতরে কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট অনেকটাই কমে গেছে। এফডিআইও সেরকম প্রত্যাশা অনুযায়ী আসছে না। তো এখন এইটার একটা বড় কারণ হয়তো যে আমাদের দেশের ভিতরে যেহেতু যে শিল্পায়ন যেটা হচ্ছে, তার জন্য যে পণ্য সেগুলো কিন্তু আমরা সেরকমভাবে, যেহেতু এলসি ওপেনিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, তো সেই কারণে আমদানিগুলো করা হচ্ছে না। তো এই কারণেই যারা ব্যক্তিগত বিনিয়োগকারী বা বেসরকারি বিনিয়োগকারী, তারাও এরকম আগ্রহ খুঁজে পাচ্ছেন না যে ঠিক আছে আমি একটু বেশি বিনিয়োগ করি।
তো এটা একটা সাইকেলের মতো হয়ে গেছে এবং তার সঙ্গে আসলে যুক্ত হয়েছে মরার উপরে খাড়ার ঘা, সেটা হলো যে এখন টাইট মনিটারি পলিসি। এখন যদি আমাদের 14-15% ইন্টারেস্ট রেট দিয়ে যদি আমাদের যে ঋণ নিতে হয়, খুব স্বাভাবিকভাবে যারা বেসরকারি বিনিয়োগকারী তারা খুব একটা আগ্রহ পাবেন না। আর এর চাইতে বড় সমস্যা যেটা হচ্ছে এখন, যে হয়তো ইন্টারেস্ট রেট বেশি কিন্তু ব্যাংক থেকে তো টাকা পেতে হবে, এই জায়গাটা তার বড় রকমের সংকট তৈরি হয়ে গেছে যে ব্যাংকে টাকা নেই, মানে এটা বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নেই। আর আরেকটা বড় যেটা সমস্যা সেটা হলো পুঁজিবাজারের অবস্থা ভালো নয়। পুঁজিবাজার থেকে পুঁজির যোগান আসবে, মানে প্রাথমিক যোগান আসবে সেখান থেকে, তো সেখান থেকে যদি না আসে ব্যাংকগুলো তো আসলে শিল্পায়নের অর্থ দিতে পারবে না, তার কারণ যে এটা পেব্যাক পিরিয়ড লাগে, তো সেটার জন্য তো ওয়েট করা তো ব্যাংকের পক্ষে সম্ভব নয়। তো সুতরাং সব মিলিয়ে যে পরিস্থিতি এখন আছে সেটি অবশ্যই আমাদের টাইট মনিটারি পলিসির একটা রুল রয়েছে, কিন্তু আমি মনে করি যে পুঁজিবাজারটা যদি দাঁড়াতে পারতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যবসায়ীরা একটু সুযোগ পেতেন, হয়তো তারা শিল্পায়ন করতেন বা ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতেন আর বিনিয়োগটা বাড়তো। তাই মনে করি যে এই মনিটারি পলিসি টাইট কিছুদিন হয়তো আরও থাকবে, তার কারণ IMF-এর চাপ রয়েছে এবং এর মধ্যে দিয়েই অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে, আমাদের পুঁজিবাজারটাকে দাঁড় করাতে হবে। তো সেটা করতে পারলে আমি মনে করি যে বেসরকারি বিনিয়োগ আরও বাড়বে সামনের দিনগুলোতে। আপনাকে ডক্টর জাহাঙ্গীর আলমকে দুজনকেই ধন্যবাদ জানাই। আগেও আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আবার এসেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে। দর্শক যেমনটি বলছিলেন, আসলে একটি সমন্বিত উদ্যোগ আমরা আগামী বাজেটে দেখতে চাই, যেটির মাধ্যমে আমাদের শক্তিশালী একটা পুঁজিবাজার বিনির্মাণের জায়গাটা যেতে হবে। ব্যাংকের থেকে লম্বা সময়ের জন্য অর্থ লোন করে আসলে শিল্প গড়ার সময় নাই। ব্যাংক স্বল্প সময়ের জন্য মানুষের কাছ থেকে আমানত নেন। বিনিয়োগ বাড়াতে হবে, তা যেমন কৃষিতে তা তেমন শিল্পে। বিনিয়োগ বাড়িয়েই সরবরাহ বাড়িয়েই আসলে মূল্যস্ফীতিকে কমাতে হবে। সরবরাহ বাড়লে মানুষের চাহিদার উপর বেশি যদি পণ্য থাকে, স্বাভাবিকভাবে সেটি দাম কমে আসবে। তবে তার থেকে বড় জায়গাটা হলো আমাদের NBR-কে আসলে তার ট্যাক্স আদায়ের জায়গাটিকে নির্ধারণ করতে হবে এমনভাবে যাতে বড় লোকরা তাদের অর্থ যে বেশি সেখান থেকে ট্যাক্স দেয় এবং তাতে যাতে গরিব মানুষকে সেই সুবিধাটা দেওয়া যায়। মূল্যস্ফীতি থেকে বাঁচার জন্যে একদিকে যেমন ট্যাক্স আদায়টাকে বড়দের ধনীদের কাছ থেকে নেওয়ার জায়গায় দেখতে হবে, তেমনইভাবে ডলারের রেটটা কমানোর জায়গাটা দেখতে হবে। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত দেখানো হয়, সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।